আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন দলটির নেতারা প্রায় বলতেন শেখ হাসিনার বিকল্পকে। কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারীরা তার জবাবে বলেছিল বিকল্প তারা সবাই, কিন্তু গত 17 মাসে জুলাই আন্দোলনের সেই রং ফিকে হয়ে গেছে। নানামুখী বিশ্লেষণ চলছে, শান্তিতে নোবেল বিজয়ী থাকা সত্ত্বেও কেন বাংলাদেশ শ্রীলঙ্কা হতে পারল না, নিধন পক্ষে নেপালের মতো হতে পারল না কেন। মন্দের ভালো হিসেবে এখন বাংলাদেশের মানুষ চাইছে জগদ্দল পাথরের মতো ঘাড়ে চেপে বসা ইউনূস সরকারের বিদায়। সামনে নির্বাচন, অনির্বাচিত সরকার অধ্যায় শেষে গণতন্ত্রে ফিরবে বাংলাদেশ, সেই আশাই করা হচ্ছে। কিন্তু আওয়ামী লীগবিহীন এই নির্বাচন নিয়ে প্রভাবশালী সাময়িকী দ্য ইকোনমিস্ট সোমবার যে নিবন্ধ প্রকাশ করেছে তাতে বলা হচ্ছে যে বাংলাদেশের ভোটাররা শাঁখের করাতেই পড়েছে। দেশটির ভোটারদের সামনে আছে কলঙ্কিত অতীতের একটি দল, তার বিকল্প হিসেবে আছে তালেবান ঘরানার আরেকটি দল। এর মধ্য থেকে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে একটি বেছে নিতে হবে বাংলাদেশিদের। এর মধ্যে সবচেয়ে বড় বিপাকে পড়েছে দেশে থাকা নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতারা। তারা এখন বিএনপি ও জামাতের ও এনসিপির কাছে মহামূল্যবান ভোটার। গত 17 মাসে যেখানে জয় বাংলা বললে শিকার হতে হয়েছে মব সন্ত্রাসের, সেখানে ভোটের মাঠে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে নির্বাচনের মাঠে একসময় প্রতিপক্ষের জন্য ভোট চাইতে হচ্ছে আওয়ামী লীগের নেতাদের। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2রা ফেব্রুয়ারি ইকোনমিস্টের ওয়েবসাইটে বাংলাদেশ নিয়ে নিবন্ধটি প্রকাশিত হয়। নির্বাচনী প্রচারে নেমে তারেক রহমানের সাড়া পাওয়ার বর্ণনা দিয়েই শুরু হয়েছে ইকোনমিস্টের প্রতিবেদনটি, যেখানে বলা হয়েছে তারেক রহমান বুলেট প্রুফ বাসের ভিতরে থেকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তার এই প্রচারের সময় সড়কের দুই ধারে সমর্থকেরা জড়ো হয়ে থাকে। ইকোনমিস্ট বলছে, সাবেক 2 রাষ্ট্র ও সরকার প্রধান জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছেলে 60 বছর বয়সী তারেক রহমান জনপ্রিয় একটি রাজনৈতিক পরিবারের উত্তরাধিকার নিয়ে রাজনীতিতে আছেন। নিবন্ধটিতে বলা হয়েছে, আওয়ামী লীগের পতনের পর আসন্ন নির্বাচন নিয়ে যেমন আশাবাদী হওয়ার সুযোগ আছে, তেমনি শঙ্কার বহু দিকও আছে। এতে বলা হয়, গণতন্ত্রে ফেরার এই প্রক্রিয়া দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, বিনিয়োগকারীদের আস্থা অর্জন এবং ভারতের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান টানাপোড়েনের সম্পর্ক মেরামতে সহায়ক হয় বলে আশা করা হচ্ছে। তবে যে স্বপ্ন দেখিয়ে জুলাই আন্দোলন হয়েছিল, সেই স্বপ্ন যে অনেক দূরে চলে গেছে তাও তুলে ধরেছে ইকোনমিস্ট। এখানে জামাতের উত্থানকে বড় চমক হিসেবে দেখছে ইকোনমিস্ট। 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামাত বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাই শুধু করেনি, পাকিস্তানি বাহিনীর সহযোগী হয়ে হত্যা, ধর্ষণ, লুটপাটেও নেমেছিল। 2024 সালে পতনের আগে জামাতকে নিষিদ্ধ করেছিল শেখ হাসিনার সরকার, কিন্তু মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আমলে নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠার পাশাপাশি ঘুরে দাঁড়িয়েছে দলটি। ইকোনমিস্টের দৃষ্টিতে বাংলাদেশে জুলাইয়ের পট পরিবর্তনের পর সবচেয়ে সুবিধাজনক অবস্থানে দেখা যাচ্ছে জামাত এবং বিএনপিকে। তবে এখানে সবচেয়ে বড় চমক হচ্ছে জামাত। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের টমাস কিন মনে করেন, জামাতের এই নতুন জনসমর্থনের কারণ শুধু ইসলামপন্থী দল হওয়ার কারণে নয়, এর বাইরেও কারণ আছে। জামাত দাবি করছে তারা ক্ষমতায় গেলে মধ্যপন্থা অবলম্বন করবে, দেশ পরিচালনায় সবার সমান অধিকার নিশ্চিত করবে। তারপরও যে শহুরে মানুষ আতঙ্কে তা তুলে ধরেছে ইকোনমিস্ট, কারণ তারা দেখছেন নির্বাচনে নারী প্রার্থী বর্জিত জামাত নারীদের ঘরে ঢুকিয়ে দেওয়ার নানা ইঙ্গিত দিচ্ছে। জামাতের আমিরের টুইটার অ্যাকাউন্ট থেকেও বিতর্কিত একটি পোস্ট সে আশঙ্কার বারুদ আরো বাড়িয়েছে। যদিও জামাতের পক্ষ থেকে দাবি করা হয়েছে দলটির আমিরের আইডি হ্যাক করে এই পোস্ট দেওয়া হয়েছিল। দর্শক, বাংলাদেশের আগের 12টি জাতীয় সংসদ নির্বাচনে জামাত সবচেয়ে বেশি আসন জিতেছিল 18টি, তাও আবার 5ম জাতীয় সংসদ নির্বাচনে। 4 দলীয় জোটের শরিক হিসেবে 8ম জাতীয় সংসদ নির্বাচনে জিতেছিল 17টি আসন, আর ভোটের পার্সেন্টেজ হিসেবে সর্বোচ্চ 5ম জাতীয় সংসদ নির্বাচনে পেয়েছিল 12.13% ভোট। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রেক্ষাপট ভিন্ন। আওয়ামী লীগকে ভোটের মাঠ থেকে বাইরে রাখায় জামাত এখন বড় দল বিএনপির সঙ্গে পাল্লা দিয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছে। আওয়ামী লীগ থাকাকালে এই দুটি দল ছিল মিত্রতার বন্ধনে, এখন তাদের সেই বাঁধন আলগা হয়ে গেছে।
জনমত জরিপে বিএনপির এগিয়ে থাকার তথ্য তুলে ধরে ইকোনমিস্ট লিখেছে, এর আগে বিএনপি 3বার ক্ষমতায় গেলেও তাদের শাসনকাল ছিল প্রশ্নবিদ্ধ। 2001 থেকে বিএনপি সরকার গঠনের পর তারেক রহমান কোনো পদে না থেকেও যে সবকিছু চালাতেন তা এসেছে নিবন্ধে। উইকিলিক্সের ফাঁস হওয়া তথ্যের বরাতে বলা হয়েছে, তারেক রহমান তখন ছিলেন বাংলাদেশে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের একজন। ঘুষ নেওয়ার জন্য তিনি হয়ে উঠেছিলেন কুখ্যাত। তার লন্ডনে থাকাটি ছিল স্বেচ্ছা নির্বাসন, তাও বলা হয়েছে নিবন্ধে। ইকোনমিস্ট বলছে, 17 বছর পর লন্ডন থেকে ফিরে তারেক রহমান এখন ক্ষমতায় গেলে নানা ইতিবাচক পরিবর্তনের প্রতিশ্রুতি দিচ্ছেন। তাকে এখন উদারপন্থী অনেকেই সমর্থন দিচ্ছেন। তারা ভাবছেন 17 বছর আগের তারেক রহমান আর এই তারেক রহমান এক নয়। কিন্তু তারপরও এই নির্বাচনে বাংলাদেশিদের জন্য বিকল্প দুটি মোটেই আকর্ষণীয় নয় বলে দেশের একজন বিশ্লেষকের বরাতে বলেছে ইকোনমিস্ট। প্রভাবশালী এই সংবাদ মাধ্যমটি বলেছে, বাংলাদেশের সামনে এখন কলঙ্কিত অতীতের দলটি শাসনে নাকি তালেবান ঘরানার কোনো শাসনে পড়বে, সেটাই ভোটারদের সামনে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। নিবন্ধটিতে তালেবান ঘরানার দল হিসেবে বোঝানো হয়েছে জামাত ইসলামীকে, যারা আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর স্বাধীন বাংলাদেশে নিজেদের সবচেয়ে সুসময় পার করছে। আর কলঙ্কময় দল হিসেবে বোঝানো হয়েছে বিএনপিকে, যে দলটি এখন তারেক রহমানের নেতৃত্বে চলছে। দর্শক, বিদেশি সংবাদ মাধ্যমে আসা এই অভিযোগগুলো নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকে দুই দলের শীর্ষ নেতাদের মুখেও শোনা যাচ্ছে। আনুষ্ঠানিক প্রচারের শুরু থেকেই দুই বড় জোটের তরফে একে অপরকে আক্রমণ করে বক্তব্য দেওয়া হচ্ছে। কখনো নেতারা সরাসরি বলছেন, কখনো কোনো দলের নাম না নিয়ে আকারে ইঙ্গিতে অতীত কর্মকাণ্ডের সমালোচনা করছেন, কখনো বা বিভিন্ন অভিযোগ আনছেন পরস্পরের বিরুদ্ধে। তবে জামাত ও বিএনপি নিজেদের মধ্যে যতই অভিযোগ আর পাল্টা অভিযোগ করুক না কেন, একটি বিষয়ে দল দুটির মধ্যে মিল দেখা যাচ্ছে। সেটি হলো আওয়ামী লীগের ভোট ব্যাংকে কিভাবে বাগানো যায়। আওয়ামী লীগের নেতাকর্মীদের সমর্থন আদায় করতে জামাত ও বিএনপি একেবারে আদা জল খেয়ে নেমেছে। 3রা ফেব্রুয়ারি মাদারীপুর 1 বা শিবচর আসনে অভাবনীয় কাণ্ড ঘটেছে। দৈনিক প্রথম আলোর খবরে বলা হচ্ছে, বিএনপির প্রার্থী নাদিরা আক্তারের উঠান বৈঠকে উপস্থিত হন দীর্ঘদিন পলাতক থাকা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আলোচিত অন্তত 20 জন নেতাকর্মী। বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে তারা এই উঠান বৈঠকে হাজির হয়ে দেন বক্তব্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে চেয়েছেন ধানের শীষে ভোটও। আওয়ামী লীগের এসব নেতার দাবি, তারা সাবেক চিফ হুইপ নুরি আলম চৌধুরী লিটনের নির্দেশে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে সমর্থন জানাচ্ছেন। আওয়ামী লীগের এমন প্রচারকে ঘিরে স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। উঠান বৈঠকে শিবচর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন খান জয় বাংলা স্লোগান দিয়ে 3 মিনিটের বক্তব্য দেন। এ সময় তিনি বিএনপির ধানের শীষের পক্ষে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন। বক্তব্য শেষে তিনি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলেন। দর্শক, কিছুদিন আগেও জয় বাংলা বললে যেখানে মব সন্ত্রাসের শিকার হতে হতো, জয় বঙ্গবন্ধু বললে সরকার ও তার মিত্র দলগুলো ফ্যাসিস্টের দোসর আখ্যা দিত, সেখানে এখন প্রতিপক্ষের জন্য ভোট চাইতে গিয়ে এই স্লোগান ফিরে আসছে। প্রশ্ন হলো, আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব মানে শেখ হাসিনা যেখানে নো ভোট নো ভোট কর্মসূচি পালন করতে বলছে, সেখানে এভাবে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে এক সময় প্রতিপক্ষের জন্য ভোট চাওয়া হচ্ছে কেন? সবশেষ 4 ফেব্রুয়ারি দিল্লিতে শেখ হাসিনার সাথে দলের নেতাদের যে বৈঠক হয়েছে, সেখানেও তিনি একই নির্দেশ দিয়েছেন। দলের অন্য একটি সূত্র বলছে, দুটো কারণে অনেক আসনে, বিশেষ করে যেসব আসন আওয়ামী লীগের দুর্গ বলে পরিচিত, সেগুলোতে আওয়ামী লীগের নেতাকর্মীদের কৌশলী হতে হচ্ছে। প্রথমত, নির্বাচনের আগেও পরে বিএনপি জামাতের নির্যাতন থেকে বাঁচতে। দ্বিতীয়ত, এর মধ্যে বিভিন্ন জরিপ, আন্তর্জাতিক সম্প্রদায়ের মতামতের একটি বিষয় পরিষ্কার হয়েছে, আওয়ামী লীগের জনভিত্তি আছে। সেটি আরো বেশি প্রাসঙ্গিক করে তোলার জন্য আপাতত দলটির স্থানীয় অনেক নেতা এমনটা করছেন। গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়গুলোর তৎপরতা বাড়ার পাশাপাশি দেশের অভ্যন্তরেও আওয়ামী লীগের প্রাসঙ্গিকতার তথ্য উঠে আসছে নানা জরিপে। 4 ফেব্রুয়ারি আনকভারিং দ্য পাবলিক পালস ফাইন্ডিংস ফ্রম আ ন্যাশন ওয়াইড সার্ভে শীর্ষক মতামত জরিপে বলা হয়, আগে যারা আওয়ামী লীগকে ভোট দিতেন তাদের 48.2% এবার বিএনপিকে ভোট দেবেন। সংবাদ সম্মেলনে বলা হয়, এছাড়া আগে আওয়ামী লীগকে ভোট দিতেন এবং 29.9% ভোটার জামাতকে, 6.5%
5% ভোটার জাতীয় নাগরিক পার্টিকে ভোট দেবেন বলে জানিয়েছেন। কমিউনিকেশনস অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন বা সিআরএফ ও বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক অপিনিয়ন স্টাডিজ একসঙ্গে এই জরিপ করেছে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।